50টা কম্পিটিটর মানে কাজ করে দিচ্ছে। আচ্ছা ওকে, ওনার হচ্ছে কম্পিটিটর। ওকে, একটা মিনিট এখানে দেখিয়ে হাই। আচ্ছা, কম্পিটিটর বলতে আপনার কম্পিটিটরের কি ব্যাকলিং ট্যাকলিং এই সেই দেখে চাইছে নাকি? না না স্যার, এইগুলা কিছু না, মানে জাস্ট মানে ওনার কথাটা হচ্ছে এরকম যে ফাইন্ড দ্য টপ 50 কম্পিটিটর ফর আওয়ার ওমেন্স লাইফস্টাইল অ্যাপারেল কোম্পানি। আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পারছি। এই ওর মানে এই জাতীয় যে হুম হুম, ওর অলরেডি দেখতেছি এও দিয়ে দিচ্ছে আপনার হচ্ছে সাইটের লিংক। মানে ওনার রিকোয়ারমেন্টস হইতেছে গা, মানে যে ইচ কোম্পানি মাস্ট ইউজ প্রিন্ট অর ডিমান্ড সার্ভিস। স্যার এইটা আমি ঠিক বুঝতেছি না। প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস বলতে আপনার হচ্ছে ওই যে টি শার্ট আছে না, টি শার্ট, বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস মানে যারা হচ্ছে টি শার্ট সেল করে, এক কথায় টি শার্ট, হুডি বা হ্যাঁ এই হ্যাঁ, টাইপের, এইগুলো মানে হচ্ছে টি ওদের শার্টে প্রিন্ট কম্পিটিটর। করে, এখানে মানে হচ্ছে যারা টি শার্টের মধ্যে প্রিন্ট ইউজ করে। হুম হুম, মানে এক কথায় বিভিন্ন যে টি শার্টে নাম লেখা থাকে বা বিভিন্ন টাইপের প্রিন্ট থাকে টি শার্টে, ও, মানে একদম হোয়াইট না, টি আচ্ছা শার্টে স্যার যেগুলো তাহলে থাকে ওই টাইপের টপিকস। বলছে ফাইন্ড দ্য স্যার আমি 50 যে কম্পিউটার। একটা লিস্ট বের করছিলাম। ওকে জি। হ্যাঁ ওটাই, বুঝতে পারছি স্যার, ওটা আমাদের সমস্যা না। আমি স্যার যেটা বলতেছিলাম স্যার একটু কথা ছিল। যে আমি একটা লিস্ট বের করছিলাম, মানে টপ 30 কোম্পানির আর কি, মানে এরা যারা আছে মোটামুটি সবাই স্যার টি শার্টের মধ্যে আপনার যে প্রিন্ট ইউজ করে। হুম তো হুম এদের হুম, মানে ইউআরএল। ওকে। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে স্যার আমি একটা মানে লিস্ট বের করছিলাম এইখান থেকে আর কি, মানে এখানে 30টা কোম্পানি আছে যারা মানে এই যে টি শার্ট সেল করে আর প্রিন্টও ইউজ করে। তো ওদের লিস্ট গুলা দিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, ওদের লিস্ট গুলো জি দিলেই হচ্ছে, গুগল সার্চ করে করে এটা দিতে পারেন। ওকে, আর তাহলে তো শুধু কম্পিটিটরের লিস্টই চাইছে। ওকে, সমস্যা নেই, এগুলো দিলেই হবে, মাত্র $6 কাজ তো। হ্যাঁ একটু হ্যাঁ। বেশি হলে ওদের কম্পিটিটরদের ব্যাকলিং ট্যাকলিং এই সে এগুলো এসিও যারা করে তাদের ক্ষেত্রেও দিতে হয়। ওকে, বুঝতে পারছি, ওরা শুধু চাইছে যে ওদের কম্পিটিটর যারা অলরেডি ওদের মতো সার্ভিস আর কি দিয়ে থাকে, তো এগুলো হ্যাঁ গুগল সার্চ করে করেই বের করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওদের লিস্ট গুলাই। আর স্যার এই যে আরেকটা অর্ডারের যেটা, এটা হচ্ছে মানে উনার একটা মানে উনি আমার একটা ফাইল দিছে। তো আচ্ছা ওই যে ওই ওকে। ফাইলটাকে আপনার, ও এখানে কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এইগুলারে মানে ঠিক করে দিতে বলছে আর কি। আচ্ছা, একটু যান এটার মধ্যে। এটা হচ্ছে এই যে উনি আমার এই লিঙ্কটা দিছে, তো এইখানে আমি দেখাই। এটা হচ্ছে আচ্ছা, একটু বড় করতে পারেন, ওটাতে ক্লিক করে একটু বড় করেন। যেমন স্যার এই যে এইটা হুম হুম, দেখতে পাচ্ছেন স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি জি, বাট ক্যারেক্টার গুলো অনেক ছোট ছোট। এই যে আচ্ছা এটাতে জি, কিন্তু দেখতে পাচ্ছি। আর কি। ওকে, মেইনলি ওর কি করতে হবে তাহলে বলছে এটাতে সেকেন্ড কাজে? এখন ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে জি। মানে এটাতে কিছু মানে কারেকশন, তো এই কারেকশন গুলা মানে উনি ঠিক করে দিতে বলছে আর কি। এটা কি হচ্ছে ওর কি আর্টিকেল? আবার কিছু মানে না, আর্টিকেল না, এটা হচ্ছে স্যার উনি একটা মেল সেন্ড করবে আর কি। মানে এখানে যে 5টা ফাইল আছে, 5টা ফাইল দিয়ে একটা মেল সেন্ড করবে উনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো এই আপনি। মেইলের মধ্যে আর কি মানে কিছু কারেকশন আছে, ইংলিশের কিছু কারেকশন আছে, এইগুলা ঠিক করে দিতে বলছে। আবার এই যে যেমন এইখানে লেখা আছে ওয়ার্ড ইজ নট ক্লিয়ার, মানে এখানে কিছু ওয়ার্ড মানে বসাইতে হবে আর কি। মানে বুঝতে এখানে পারছি। মানে মূলত কি ওয়ার্ডটা ইউজ হবে এটা উনি জানেন না, মানে এটা আমার বসাইতে হবে এইরকম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা একটু ইংলিশে প্রুফ রিডারের মতো আর কি কাজ। আর্টিকেলের হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, স্যার। হোয়াট ইজ নট ক্লিয়ার। ওকে, স্পোকেন পারসন। ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা,
এটা ওকে, এটা করা যাবে, তবে এটা আচ্ছা আসলে স্যার এটা মানে হুম, বলেন। হুম? বুঝলাম। বলতেছিলাম স্যার এটা যখন মানে কারেকশন গুলো ঠিক করব, ঠিক করার পরে এরকম কোনো মানে সফটওয়্যার আছে গ্রামারলি ছাড়া যেটাতে চেক করতে পারবো কিংবা সবকিছু ওকে আছে কিনা? গ্রামারলিটাই আসলে এর মধ্যে ভালো। গ্রামারলি আরেকটা আছে, জিঞ্জার আছে, জিঞ্জার দিয়ে দেখতে পারেন। তো ওইটা স্যার একটু মিটের বক্সে একটু দিয়ে দিলে হ্যাঁ, ভালো ওইটা হতো। দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এই যে এখানে লিংক দিয়ে দিচ্ছি। স্যার মানে বিষয় হচ্ছে এই মানে এখন যে কাজটা করতেছি স্যার এটা ওনাকে মানে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে। ওই যে আমার মনে হয় স্যার ক্লাসটা এখন করতে ওকে ওকে, সমস্যা নেই, জি আপনি ওটি করে ওকে জমা দিয়ে দেন। আর এই যে কাজ টাজ পাচ্ছেন এগুলো একটু গ্রুপে দিয়েন, তাহলে মোটামুটি সবাই মোটিভেটেড হবে। এখানেও দিয়েন, ডাইনামিক আইটির ওই গ্রুপ ওইখানেও দিন। এই যে জিঞ্জার যেটা আমি এখানেও দিয়েছি। আচ্ছা স্যার। আপনি তবে জিঞ্জারে একসাথে আচ্ছা গ্রামারলির স্যার এত ঠিক আছে। একবারে নেয় না। স্যার বুঝি নাই কি বললেন? মানে জিঞ্জার এখানে গ্রামারলিতে যেমন একবারে আপনি 1 2 হাজার 3 হাজার ওয়ার্ড দিতে পারবেন, এখানে মেবি একবারে এতগুলো নিবে না, এখানে কম কম করে 1 2 প্যারা করে দিতে হবে। আচ্ছা ওটা দিলাম, সমস্যা নেই। আপনি একটু মানে লিঙ্কটা দিয়ে দিয়েন তাহলেই হবে। আমি দেখেন লিংক অলরেডি দিয়ে দিয়েছি, পাইছেন কিনা পাইছি দেখেন। স্যার। ওকে জি, এটা দিয়ে করেন তাহলে। জি স্যার দেখছি। ওকে আচ্ছা স্যার। ওকে, আচ্ছা তাহলে ওকে, আজকে আমরা আজকে হ্যাঁ, জি ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, এই ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি, এটার ভিডিও আর এই মানে এখন তো ক্লাস করতে পারবো না, তার জন্য হ্যাঁ একটু দিয়ে দিন কষ্ট করে। আচ্ছা আচ্ছা, ওকে জি। ওকে। ওকে, তো আমরা তাহলে স্টার্ট করি। আজকে আমাদের হচ্ছে অন সাইট পার্ট 2 হবে মেইনলি। আচ্ছা স্যার আরেকটা কথা মানে জি জি বলেন, আমি শুনতে পাচ্ছি জি। ও স্যার বলছিলাম যে যে আমাদের এখানে মানে আমাদের এই যে এই ব্যাচে যে নতুন যারা মানে অ্যাড হয়েছে ওনারা তো আমাদের গ্রুপে নাই। মানে আমাদের যে যে এইটা 202 আসলে এর যে হ্যাঁ, গ্রুপটা দুইটা গ্রুপ আছে এটাতে তো। নাই। আচ্ছা আমি দেখি এটাকে তাহলে মার্জ করে দিব একটার মধ্যে। আপনারাও সবাই হচ্ছে, আচ্ছা এটাকে আমি মার্জ করে দিচ্ছি, সমস্যা নেই। এইখানে দুইটা গ্রুপ আছে আর কি, ওই জন্য আমি লিঙ্ক দেওয়ার সময় একসাথে দেই। আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব না, আপনার সবাই ওই দুইটা গ্রুপেই যেন সবাই থাকতে পারেন। আচ্ছা আমি দাঁড়ান, আমি এখানে দুইটা গ্রুপের লিঙ্কই দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা আছেন সবাই জয়েন হয়ে নেবেন, যেন একটাই দিলে দুইটাই পান। আমি এক্সাম্পল এটা যেমন দিলাম। জি স্যার। ওকে, আচ্ছা দুইটা লিংকে দিয়েছি, সবাই এই দুটাতেই জয়েন করে নিন, কারণ দুইটাই থাকলেও দুইটার মধ্যে একটু রিসোর্স আছে। ওকে ওকে, তো যাই হোক এটা আমরা দিলাম অলরেডি। আচ্ছা আমি এখন ওকে, তো আমাদের আজকে মেইনলি ক্লাস হবে হচ্ছে অনসাইট পার্ট 2 এর ক্লাস হবে। আচ্ছা আপনাদের অন্যান্য যারা আছে একটু ওকে, যাই হোক ওনারা জয়েন হতে থাক। তো আমাদের আজকে হচ্ছে অনসাইট পার্ট 2 এর ক্লাস হবে। আজকে অবশ্য ছোট একটা ক্লাস। গতদিনে আমাদের হচ্ছে অনসাইট পার্ট 1 এর ক্লাস হয়েছিল। অনসাইট পার্ট 1 এর ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে সি প্যানেল থেকে তৈরি করেছিলাম, বা আমরা যদি আমাদের এই যে এখানে যাই তাহলে আমরা দেখব যে যারা অলরেডি পাঠাইছেন সবাইকে অ্যাপ্রুভ করে নেই দুটা ইয়েতেই।
তো সবাই দুইটাতেই বোথ, যারা এটাতে আছেন আর একটাতে অ্যাড হয়ে নেবেন, যারা এটাতে নেই ওইটাতে। তো আমি এখানে লিংক দিয়ে দিয়েছি, সবাই অ্যাড হয়ে নিন। ওকে, বাট দুইটা ব্যাচই আমাদের এভাবে কন্টিনিউ থাকবে, কারণ যেহেতু আপনার একই সাথেই আসলে ওইভাবে মার্চ করে দিয়েছি। হ্যালো হ্যাঁ জি বলেন। ভাইয়া, আমি হচ্ছে আপনাকে একটা মেইল করছি। হ্যাঁ, ওইখানে লাস্টে কিছু কিওয়ার্ড আছে, জাস্ট দুই একটা কিওয়ার্ড দেখে দিলেই একটু হবে। আচ্ছা ওকে, আমি দেখে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা এগুলো কি লাস্টের দিকের গুলো না কোডটা? জি ভাই, যেগুলো মানে একটু সার্চ ভলিউম বেশি ওই রকম কিছু কিওয়ার্ড একটু দেখে দেন, আচ্ছা ওকে। যেমন এই যে হাজারের কাছে আছে। Alright, on twice for 7 years old, okay. আচ্ছা এই কোডটা আমরা দেখি। এগুলো আপনার হচ্ছে উইদাউট কোটেশন ছাড়াই অনেক ইজি আছে, এবং মূল কিওয়ার্ড হচ্ছে গেস পাউডার রাইট 10 years old। যে এই যে কিওয়ার্ডটা অনেক ভালো হবে, এটা তো কোনো কম্পিটিটর ওভাবে নাই। এটাও অনেক ইজি আছে, যে এগুলো অনেক ভালো হচ্ছে, কারণ ইনভার্টেড কমা ছাড়াই দেখেন এগুলোর অবস্থা মানে অনেক ইয়ে, কারণ এগুলোতে ওভাবে নাই। বেবি কার্স টু রাইট, এটা অবশ্য একটু বেশি আছে মনে হচ্ছে। বেবি টয়েস কার বাই, একটু ইনভার্টেড কমাতে মোটামুটি এটাও ইয়ে আছে, তবে এটার কিছু কাছাকাছি রিলেভেন্ট কিছু কিওয়ার্ড
আছে, বাট আলটিমেট এগুলো যে কিওয়ার্ড গুলো ওই যে লাস্টের যেটা এটাও আসলে ইজি আছে, কিন্তু আগের গুলো আরো বেশি ইজি। সো এরকম হ্যাঁ, কম্পিটিটর কম হলে এই টপিকস গুলোতে র্যাঙ্কিং এ যাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। যার কারণে অনেক ইজি সাইট হয়েও আলটিমেট র্যাঙ্কিং এ চলে এসেছে। সেইগুলোর মধ্যে এসেও এরা কোন কোন কিওয়ার্ডে ভালো করতেছে সেগুলো এই সমস্ত সাইটে এসে দেখা যাইতে পারে। জি, এগুলো ইজি আছে। আচ্ছা, তো যাই হোক, এই বিষয়গুলো তো আমরা দেখলাম। এখন আমরা একটু আমাদের মূল যে ক্লাস এটার দিকে একটু যাই। So আমরা গত দিনে যে কাজটা করেছিলাম, আমরা আমাদের সাইট বা যেটাকে আমরা বলেছিলাম অন সাইট পার্ট 1 এর কাজ কমপ্লিট করেছিলাম। অন সাইট পার্ট 1 এর কাজ কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করতে হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের সাইটটাকে সর্বপ্রথম আমাদের রেডি করতে বা তৈরি করতে হয়েছিল। এটার জন্য আমি একটা পোস্ট অলরেডি আপনাদের গ্রুপে দিয়েছিলাম যে স্টেপ বাই স্টেপ অন সাইট পার্ট 1 এ আমরা কি কি করেছি। সো এখানে আপনাদের কারো কোনো প্রবলেম আছে যে ডোমেইন হোস্টিং কেনার পরে থেকে শুরু করে আমরা সাইটটাকে স্টেপ বাই স্টেপ তৈরি করা পর্যন্ত, এখানে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন অন সাইট পার্ট 1 ক্লাসে। ভাই পারমালিংকটা একবার একটু বুঝাই দিলে হবে। ওকে, জি, আমরা পারমালিংকে যাব। আচ্ছা, তার আগে কেউ বলতে পারবেন যে আমরা এই সাইটে লগ ইন করার জন্য কি করব? কারণ লগ ইন না করে তো আর আমরা কোনো কাজই করতে পারবো না। লগ ইন করার জন্য আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। কোথা থেকে যাব? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, এখন এখানে ড্যাশবোর্ডে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। স্ল্যাশ জে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন, জি, জি, এটা লিখতে হবে। এরপরে আমরা কি করব? ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। আমরা যে ইউজার নেম দিয়েছিলাম তৈরি করার সময় সেটা, আর পাসওয়ার্ডটা। আর সি প্যানেলের জন্য কি করতে হয়? সাইটের নেম স্ল্যাশ সি প্যানেল। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আমাদের সাইটটাকে লগ ইন করলাম। পারমালিংকের জন্য আমাদের যেতে হবে হচ্ছে সেটিংস। সেটিংস থেকে কোথায়? এই যে পারমালিংক। পারমালিংকের কাজ হচ্ছে যে আমরা এখানে যেটাই থাক আমরা পোস্ট নেম করে দিব। যেন কি হয়, আমরা আমাদের সাইট যেটা থাকবে সেই সাইটের যেমন এই যে আমরা জুইসার কিং দিয়ে এক্সাম্পল বা জাস্ট কপি মেকার যেটাই আসুক না কেন, এই যে আমরা যে টপিকস দিয়ে কাজ করেছিলাম, এই যে কোনো সাল বা মাস এগুলো থাকবে না, ডিরেক্ট আমার কিওয়ার্ড যেটা সেটা থাকবে। এই জন্য পারমালিংকটা কাজ করেছিলাম। ওকে, তো পারমালিংকের বিষয়টা তো বুঝলেন। ওকে, তো আর কারো কোনো পার্টে এখানে আমাদের গত ক্লাসের অনসাইট পার্ট 1 এর কোনো প্রবলেম আছে কিনা থাকলে বলতে পারেন। না, নেই, প্রবলেম নেই। ওকে, ওকে, তো এরপরে আমরা যেটা করব, আমাদের তাহলে এখানে প্রবলেম না থাকলে আমরা একদম জাস্ট আমাদের নেক্সট ক্লাসে আসলে চলে যাব, যেটার নাম হচ্ছে অনসাইট পার্ট 2। অনসাইট পার্ট 2 ক্লাসে আমাদের মূলত কাজ করব আমরা যেটা, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও নামক একটা প্লাগইনস আছে সেটা দিয়ে। আর এদিকে তো আমরা এর আগে দেখি অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে অলরেডি মেবি এখানে, আচ্ছা, দা শপ এটাকে অ্যাক্টিভেট করা আছে। আচ্ছা, আমরা অন্য কোনো যেটা যেমন জেনারেট পেজ বা অন্যান্য বিশেষ করে জেনারেট পেজ বা অ্যাস্ট্রা, আপনার ফ্রিতে এই দুইটা থিমকে ইউজ করতে পারেন, এবং পেইডেও জেনারেট পেজ খুবই ভালো। পেইড, ফ্রি বা প্রিমিয়াম দুইটা খুবই সুপার আসলে একটা থিম, এবং ম্যাক্সিমাম যারা কাজ করে। ওকে, তো আমরা এই যে আমাদের সাইটটা, তো আমাদের সাইটটাকে এখন নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, সর্বপ্রথম অনসাইট পার্ট 2 এর কাজ করতে গেলে আমাদের একটা প্লাগইনস অ্যাড করতে হবে। প্লাগইনস অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? প্লাগইনস নামক অপশনে যাব। প্লাগইনস নামক অপশনে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
আমরা একটা প্লাগইন সেট করব অ্যাড নিউ এ গিয়ে, যেটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। এছাড়া ইয়োস্ট ছাড়া র্যাঙ্ক ম্যাথও ইউজ হয়ে থাকে, তবে আপনারা ইয়োস্টটা ইউজ করতে পারেন। ইয়োস্টটা খুবই আসলে জনপ্রিয় এবং শুরু থেকেই ইয়োস্ট দেখতে পাচ্ছি 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং 27,000 প্লাস যা রিভিউ আছে সবই ভালো রিভিউ। তো আমরা ইনস্টল নাও এ গেলাম, এখান থেকে অ্যাক্টিভেট, ওকে। তো যাই হোক আমরা আমাদের ইয়েটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিলাম। তো এটা করার সাথে সাথে আমাদের এখানে একটা দেখলেন যে অপশন চলে আসলো ইয়োস্ট এসইও নামক। তো এখানে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। তো প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে জেনারেল নামক অপশনে আমরা চলে যাব। ইয়োস্ট এসইও থেকে জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পরে আমাদের এখানে প্রথমত ড্যাশবোর্ডে আসলে কোনো কাজ নাই, এখানে জাস্ট দেখা। তো এখানে দেখেন আমাদের একটা সিগন্যাল দিচ্ছে রেড কালার করে, হিউজ এসইও ইস্যু, মানে এসইও তে খুব বড় একটা ইস্যু আমাদের সামনে আছে, যেটা কিনা কি ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবটস, মানে কি ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবটস, মানে হচ্ছে যে আমরা ওই যে সাইটটাকে কি করেছি, ডিসকারেজ করে রেখেছি সেটা বলতেছে। সো আমাদের কোনো রোবট আমাদের সাইটে ঢুকতে পারবে না। তো এটা আমরা ইচ্ছা করে কিন্তু করেছি এবং আমরা বলেছি আমাদের সাইটটাকে কমপ্লিট করার পরে আমরা কি করে দিব, এটাকে ইন্ডেক্সিং এ পাঠাবো, ওই যে জাস্ট রিডিং থেকে ডিসকারেজটা উঠিয়ে দিয়ে। তো আমরা ড্যাশবোর্ডে কোনো কাজ নাই আমাদের, এরপর ফিচার্সে যাব। ফিচার্সেও আসলে আমাদের ওইভাবে কোনো কাজ নাই, কারণ ইয়োস্ট ম্যাক্সিমাম কাজ আসলে এখানে করেই দিয়ে থাকে, বাট আমাদের জানতে হবে বিষয়গুলো সম্পর্কে, এই আর কি। তো যেমন এসইও অ্যানালাইসিস বলতে আমরা যখন কন্টেন্ট আপলোড করব তখন অটোমেটিক্যালি আমাদের কন্টেন্টটা এসইও অপটিমাইজ আছে কিনা বা এসইও অপটিমাইজেশনের কি কি পার্ট ঠিক আছে কি কি পার্ট ঠিক নাই সেই বিষয়গুলো সে বিভিন্ন মার্কিং এর মাধ্যমে বা কালারের মাধ্যমে দেখাবে। যেমন যে জিনিসগুলো ঠিক আছে সেগুলো সে গ্রিন মার্ক দিবে, যেগুলো ঠিক নাই সেগুলো রেড মার্ক দিবে, যেগুলো মোটামুটি আছে সেগুলো ইয়েলো করে দিবে। ওকে, তো এভাবে আসলে সে কাজ করে আমাদেরকে দেখাবে। সো এটা হচ্ছে এসইও অ্যানালাইসিস। এরপর রিডাবিলিটি অ্যানালাইসিস। রিডাবিলিটি বলতে ওই যে কন্টেন্টের যে রিডাবিলিটি, আমি তো আপনাদের ওই যে ইয়ে দেখতে বলেছিলাম যে পাশাপাশি আমি তো আর্টিকেল রাইটিং এর ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম আমার ইউটিউব থেকেও দেখবেন। তো এখানে রিডাবিলিটি নামক একটা যে বিষয়, যে আপনার কন্টেন্টটা পড়া যায় নাকি এখানে প্যাসিভ ভয়েস বেশি, অথবা হচ্ছে এটার সেন্টেন্স গুলো অনেক হার্ড, সেই বিষয়টা মিলে তারা একটা রিডাবিলিটি দেয়। সেই জিনিসটাও ওই এসইও অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের ওইখানে নিচে দেখাবে নাকি দেখাবে না। তো অফ করে দিলে দেখাবে না, কিন্তু আমরা তো এই কাজের জন্যই বিশেষ করে ইয়োস্ট এসইওটাকে নিয়েছি। ইয়োস্ট এসইও অনেক কাজ করবে এই প্লাগইনটা, তো তার মধ্যে এগুলো, তো এগুলোকে আমরা অনই রাখবো। এরপর কন্টেন্টের বিষয় বা কতগুলো লিঙ্ক আছে, ওই যে ইন্টারনাল লিঙ্কিং আউটবাউন্ড লিঙ্কিং করেছি কিনা সেই বিষয়গুলো দেখাবে, তো এগুলো অনই থাকবে। এরপর এক্সএমএল সাইট ম্যাপস। এক্সএমএল সাইট ম্যাপটাও খুবই গুরুত্বপূর্ণ। এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটা কি, এটা চলেন আমরা এখানে ক্লিক করেই দেখি। এখানে ক্লিক করি, এরপর সি দা এক্সএমএল সাইট ম্যাপ, আমি কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম। দেখেন এক্সএমএল সাইট ম্যাপের কাজ হচ্ছে আমাদের সাইটে যত কন্টেন্ট, যত পোস্ট পাবলিশ হবে, যত কন্টেন্ট বা পোস্ট বা যেটাই বলি পোস্ট পাবলিশ হবে, যত পেজ ক্রিয়েট হবে, যত ক্যাটাগরি করব, যত অথর থাকবে, সবগুলো সে একটার পর একটা অটোমেটিক্যালি সাজিয়ে রাখবে। যেমন সাইটের নেম হ্যালো ওয়ার্ল্ড, আমরা যত আর্টিকেল পাবলিশ করব সব একটার পর একটা কি করবে এখানে নিয়ে আসবে। যেমন আমরা যদি এই যে এই সাইটটাতেই যাই স্ল্যাশ, এইটার এই যে সাইট ম্যাপের লিঙ্কটা আমরা যদি যাই, দেখেন সাইট ম্যাপের লিঙ্কে গেলে এই সাইট ম্যাপের লিঙ্কটা মূলত ইউজারের জন্য না, এটা হচ্ছে রোবটের জন্য। এই যে দেখেন জাস্ট কপি মেকারের সাইট ম্যাপে যদি আমরা পোস্টের মধ্যে যাই, এখানে দেখেন এগুলো কিন্তু অ্যাড করতে হয় না, অটোমেটিক্যালি আমরা আমাদের সাইটে যত পোস্ট করব সবগুলো একটার পর একটা নিচে নিচে কয়টার সময় কত সালে সব অ্যাড হয়ে যায়। যে 2021 সালে যে এটা হয়েছে, এই যে দেখেন বেস্ট কিউরিং কফি মেকার রিভিউজ। ওকে, তো এইভাবে করে সবগুলো একটার পর একটা নিচে অ্যাড হয়ে যায়। এতে কি হয়, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের স্পাইডারের
আমাদের সাইটটা কাউলিং করতে বা সাইটটার এক কথায় বিষয়গুলো তার নথিভুক্ত করতে অনেক ইজি হয়। মানে robot.txt-টা মূলত আমাদের সাইটে রেডি করে রাখি গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবটের জন্য, যেন সে আমাদের সাইটে আসার সাথে সাথে তাকে অনেক বেশি খোঁজাখুঁজি করতে না হয় যে কয়টা কন্টেন্ট পাবলিশ হলো নতুন, বা শুধু নতুন কয়টা পাবলিশ হলো এটাই তো না, কয়টা বাদ গেল বা কোনটা বাদ গেল সেটাকে হয়তো গুগলের লিস্ট থেকে ফেলে দিতে হবে নেক্সট আপডেটে। তো এই জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো robot.txt, সরি ওই যে সাইট রোবট, গুগলের রোবটগুলো এসে কোথায় থেকে এইগুলোর আইডিয়াটা পায়, সেটা পায় হচ্ছে আমাদের এক্সএমএল সাইট ম্যাপ থেকে। তো এই জন্য প্রতিটা সাইটের এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা এসইওর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো ইয়োস্টের জন্য মানে ওয়ার্ডপ্রেস সাইটে ইয়োস্ট অ্যাড করার ফলে আমাদেরকে এটা আর কষ্ট করে করতে হয় না, শুধু এটা অনই থাকে, আমরা শুধু এখানে ক্লিক করে, এই যে ক্লিক করে দেখতে পারি যে আমাদের এক্সএমএল সাইট ম্যাপ ঠিকঠাক মতো কাজ করে কিনা। কারণ যত পোস্ট আমরা পরে দিব এখানে অ্যাড করতে হবে না, অটো অ্যাড হয়ে যাবে, সবকিছু অটো অ্যাড হয়ে যাবে, সবকিছু অটো অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমাদের হচ্ছে এই কাজটা করতে হবে। আর আমরা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইজ না হয় আমরা যদি এইচটিএমএল বা কোডিং করে বা ম্যাজেন্টোতে, অনেকেই পিএইচপিতে অন্য কোনো কোডে করে, তাহলে তাকে ম্যানুয়ালি এক্সএমএল সাইট ম্যাপ বানায় নিয়ে ওই ফাইল ম্যানেজারের মধ্যে সি প্যানেলে গিয়ে আপলোড করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য আসলে ওগুলো না দেখলেও চলে, তারপরেও আমি দেখাচ্ছি। ওকে, আবার এই সাইটেও চাইলে আমরা করতে পারি সেম ম্যানুয়াল করে, কিন্তু সেই ক্ষেত্রে মাস্ট বি এই robot.txt মানে এক্সএমএল সাইট ম্যাপটা আমাদের কি করে রাখতে হবে, অফ করে রাখতে হবে, আদারওয়াইজ এটা ইয়ে করা যাবে না। সো এটাকে আমাদের অফ রাখতে হবে যদি আমরা অন্য কোনো ভাবে অ্যাড করতে চাই, কারণ একই সাইটে যদি একই কাজের জন্য দুইজনকে অ্যাসাইন করেন এটা কিন্তু গোলমাল পাকায় ফেলবে। এটা কিন্তু যে মানুষের মতো, লেবারের মতো না যে দুইজন লাগাইলে কাজটা দ্রুত হবে, এখানে কিন্তু রোবট, সেম কাজের জন্য দুইজনকে অ্যাসাইন করা মানেই এখানে প্রবলেম। সো এটা হচ্ছে ডিফল্ট ভাবে। সো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আর কোনো চিন্তা করতে হয় না, কিন্তু যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় ম্যানুয়াল সাইট হয়, তাহলে আমাদের যেতে হবে কোথায়, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এখানে যেতে হয়, গিয়ে ক্লিক করব, যে সাইটের জন্য তৈরি করব সেই সাইটের যে হোম পেজের লিংকটা দিব, দিয়ে সেটা যে সাইটই হোক না কেন দিয়ে শুধু স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে ওই সাইটের যত পেজ, যত পোস্ট, প্রিভিয়াস গুলোকে সব ওই যে এক্সএমএল সাইট ম্যাপে যেভাবে সিনক্রোনাইজ করা হয় সেভাবে দেখেন সে করতেছে। করার পরে এটাকে আমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আমরা আমাদের সি প্যানেলের মধ্যে গিয়ে কোথায় আপলোড করব আমরা ওটা দেখব। তো তার আগে এটা হতে থাক, আমি একটু স্ক্রিনটা, দাঁড়ান, স্ক্রিনটা বন্ধ করার আগে wikibangla.net/cpanel-এ ততক্ষণ আমরা লগ ইন করে নিই। সরি, এটা CPANEL, ওকে স্পেলিং ঠিক হয় নাই। ওকে, তো আমি যাই হোক, আমি ইউজার নেম আর পাসওয়ার্ড একটু নিয়ে আসতেছি, জাস্ট একটু এটার জন্য স্ক্রিনটা কি করে রাখলাম, কারণ যেহেতু এটা ভিডিও থাকবে ভিডিওর মধ্যে, সেই জন্য দাঁড়ান আমি ভিডিওটাকে একটু পজ করে দিয়ে এটা নিয়ে আসি। আচ্ছা, ওকে, তো আমরা দেখেন একটু সি প্যানেলেও লগ ইন করে নিলাম, কারণ সি প্যানেলেরও কিছু কাজ আমাদের এখন যদিও এখানে আমাদের দেখতে হবে এই জন্য আর কি। তো প্রথম আমরা যেটা বললাম যে আমাদের কি করব, আমাদের অনসাইট পার্ট 2 এর জন্য আমাদের প্রধান হাতিয়ার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ইয়োস্ট এসইও প্লাগইনস। তো ইয়োস্ট এসইও প্লাগইনসটা ইনস্টল করার পরে আমরা এখানে প্রথমে জেনারেলে আসলাম, জেনারেলে আসার পরে ড্যাশবোর্ডে কোনো কাজ নাই, ফিচার্সে এসেছি, যদিও এখানে কোনো কাজ নাই ওভাবে, এসইও অ্যানালাইসিস এটা আমাদের অনই রাখতে হবে, কারণ আর্টিকেল পোস্টের সময় এটা আমাদের হেল্প করবে বলেছি। রিডাবিলিটি অ্যানালাইসিস, এছাড়া হচ্ছে আমাদের কন্টেন্টের যে বিষয়গুলো, কন্টেন্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্কিং এর সিগন্যাল যে আমরা অ্যাড করেছি নাকি করি নাই, এক্সএমএল সাইট ম্যাপ এটা বলেছি। তো খুবই ইম্পর্টেন্ট, ইয়োস্ট এসইও থাকলে ওয়ার্ডপ্রেস সাইট হলে এই যে আমি এখন যে আলাদা মেথডস দেখাচ্ছি সেটার কোনো দরকার নাই, শুধু অনই থাকবে, শুধু আমরা ক্লিক করে দেখবো যে ঠিকঠাক মতো এটা
কাজ করতেছে নাকি করতেছে না। এই যে ক্লিক করলাম, এটা ওপেন হলো, ওপেন হচ্ছে মানে কাজ করতেছে। আবার অনেক সময় প্রথমবার এভাবে ক্লিক করলে এখানে পেজ নট ফাউন্ড বা ওই যে অপস দেখায় যে পেজ এরর, তখন কি করবেন, একবার এটাকে আপনারা অন থেকে অফ করে সেভ করবেন, এরপরে এসে আবার অন করে সেভ করে ক্লিক করে দেখবেন যে দেখবেন কাজ করতেছে। কারণ প্রথমবার অনেক সময় আমি অনেক সাইটে দেখেছি এরকম একটু প্রবলেম হয়, বাট একবার ঠিক করে নিলে এটা আর প্রবলেম হবে না। আর যদি কাজ করে দেখেন তাহলে তো আসলে কোনো ঝামেলা নেই। তো এটা গেল ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ইয়োস্ট দিয়ে যদি আমরা ইউজ করি। আর যদি এমন হলো যে না আমার ওয়ার্ডপ্রেসের সাইট না, ডিরেক্ট কোডিং করা সাইট, পিএইচপি সাইট বা অন্য পারপাসের অন্য রকম কোডিং টোডিং করে করা সাইট, তখন তো আর আপনি ইয়োস্ট এসইও বা প্লাগইন ইউজ করতে পারবেন না। তখন এই যে ম্যানুয়াল ভাবে কাজ করতে হবে। এই যে এভাবে আমরা সাইট দিয়েছিলাম, দেখেন অলরেডি জেনারেট হয়ে গেছে, ভিউ সাইট ম্যাপ ডিটেলস। এখন এই যে এটাকে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের। এরপর এখানে আমরা ক্লিক করব শো মি ফোল্ডার। ওকে, এই যে এক্সএমএল সাইট ম্যাপের যে ফাইলটা, ওকে সেটা আর কি। ওকে, এই যে জাস্ট আমাদের ফাইলটা এক্সএমএল, এবং এটা কিন্তু নামও চেঞ্জ করা যাবে না, নাম যা থাকবে তাই রাখতে হবে। তো এই ফাইলটাকে আমাদের এই যে সি প্যানেলের মধ্যে প্রথম আসতে হবে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমাদের এক পাবলিক এইচটিএমএল অপশন আছে, এই যে পাবলিক এইচটিএমএল এ গিয়ে আমরা এখান থেকে যে আপলোড করে দিব, জাস্ট ক্লিক করে এই যে এখান থেকে সিলেক্ট ফাইল থেকে কিছুই না আপলোড করে দিব, খুব ইজি কাজ। এই যে এভাবে জাস্ট এখানে গেলেই আমরা এক্সএমএল সাইট ম্যাপ যেখান থেকে পাবো ওটাকে আর কি সিলেক্ট করে আমরা এখানে জাস্ট আপলোড করে দিব, কাজ এতটুকুই আর কি, এখানে আর কোনো কাজ নাই। ওকে, আপলোড করে দিলেই আমাদের এখানে কাজ শেষ। বাট আমরা ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু এটার আমাদের কোনো দরকার নাই। বাট হ্যাঁ, আপনি যদি চান যে আপনার এই সাইটে ম্যানুয়ালি করবেন, এটা করলে তো আসলে কোনো বাড়তি সুবিধাও কিছু নেই, এটাও এটা একই জিনিস। বাট ওই ক্ষেত্রে তখন কি করতে হবে, অফ করে এখান থেকে আমাদেরকে ভিতর থেকে আগে অফ করতে হবে, অফ করে দেন অ্যাড করতে হবে। আচ্ছা, এই বিষয়টা কি আপনারা বুঝছেন নাকি এটা আবার আপনাদের কাছে একটু হযবড় মনে হয়েছে বা প্রবলেম মনে হয়েছে, হলে আমাকে জানাতে পারেন এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা। না ভাই, প্রবলেম মনে হয় না, ইজি আছে। ওকে জি, হ্যাঁ একটু ইজি। ওকে, সো আমরা এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা নিয়ে কাজ করব এভাবে। এরপরে মানে এখানে আসলে ইয়োস্ট এসইও এতটাই ইজি করে দিয়েছে যে আগে আমাদের অনেক কাজ করতে হতো, এখন ওইভাবে কাজ করার মতো কিছু নাই। অ্যাডমিন বার মেনু যা আছে সেম, সিকিউরিটিটা অন করা আছে স্বাভাবিক। ইউজ আপনার ট্র্যাকিং, ট্র্যাকিং তো আমরা গুগল অ্যানালাইটিক্স এগুলো দিয়ে ম্যানুয়ালি করব, অফ আছে অফই থাক। এখানে যা কিছু আছে সবই সেমই থাকলো, আমরা যেহেতু কোনো কাজই করলাম না, সেভ না করলেও কোনো সমস্যা নেই। বাট যদি কোথাও থেকে কোনোটাকে চাচ্ছিলাম যে অফ করব অন করব, তাহলে আমাদের কিন্তু সেভ করতে হতো। বাট এখানে ডিফল্ট ভাবে কোনো কিছুই করার দরকার নেই, অলরেডি কাজ করে দেয়াই আছে, শুধু এক্সএমএল সাইট ম্যাপটা এসে দেখবো কাজ করতেছে কিনা। কাজ না করলে কি করব, অফ করে সেভ করব, এরপর অন করে সেভ করে এরপর ক্লিক করে দেখবো যে ঠিকঠাক কাজ করতেছে। এরপর ইন্টিগ্রেশনসে যাব। ইন্টিগ্রেশনসেও আমাদের কোনো কাজ নাই, এসিএম রাশ বা ওই জিনিসগুলো দিয়ে আমরা এখানে ইন্টিগ্রেশন করেও এখান থেকে ডেটা দেখতে পারি, এই জন্য আর কি। তো এটা আমরা ওই যে পার্সোনালি তো ওই যে এইচএফস বা এসিএম রাশ আসলে আমরা আলাদাভাবেই দেখতে পারি। ওয়েবমাস্টার টুল, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ওয়েবমাস্টার টুল বা গুগল সার্চ কনসোল। বাট এইটার কাজ কিন্তু আমাদের এই যে বেসিক পর্যায়ে এসেছি এখনই না, এটার কাজ হচ্ছে আমাদের ওই যে গুগল সার্চ কনসোল বা গুগল ইয়েটাকে আমরা যে রোবটটাকে অফ করে রেখেছি, আমরা সব কাজ শেষে আমরা কন্টেন্ট পাবলিশের পরে আগে ওইটা উঠাবো, ওঠানোর পরে দেন আমরা গুগল ওয়েবমাস্টার টুলে বা গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটাকে কি করব, অ্যাড করব। ওকে, এটার আমরা যদি এদিকে আসি, আমি ধরেন এদিক থেকে আমি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলটা কি বা এটার কাজ কি। আমি আমার একটা যে কোনো একটা সাইট দিয়ে ওভাবে করে দেখাই। এখানে আমি জিমেইলে আসলাম,
এই কাজটা আর ওই গুগল ইন্ডেক্সের কাজ কি একই? গুগল ইন্ডেক্স আর এটা ইন্ডেক্সিং আসলে যেটা মূল ইন্ডেক্সিং হবেই আপনার এটার কারণেই। আচ্ছা আগে আমরা দাঁড়ান আমি আমার ব্লেন্ডার ফেয়ার 4 এটাকে আগে একটু লগ ইন করে নেই, যে বলতেছি দাঁড়ান একটা মিনিট। ওকে, প্রথমত আমাদের যে কাজটা করতে হয় যে ইন্ডেক্সিং অটোমেটিক্যালি হবে, এটা আসলে এই কাজটা আর ইন্ডেক্সিংটা হ্যাঁ যেটা বলেছেন মেইনলি একই কাজ। এখানে হচ্ছে গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলে অ্যাড করলে যেটা হয় আমাদের সাইটের সব জিনিসগুলো দ্রুত সময় ইন্ডেক্স নেয় এবং পাশাপাশি আমাদের সাইটের রিপোর্ট জেনারেট করার জন্য এটা বেশি আমরা ইউজ করে থাকি। ওকে, রিপোর্ট কিভাবে, যে যেমন আমি এই মেইল দিয়ে এই যে ব্লেন্ডার ফেয়ার 4 এই মেইল দিয়ে আমি আমার ব্লেন্ডার ফেয়ার যে সাইটটা দেখলেন ওই সাইটের কে যেহেতু গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করেছিলাম, সো এই জন্য আমি এটাকে ওপেন করলাম। তো যে কোনো মেইল দিয়ে একটা মেইল দিয়ে চাইলে একাধিক সাইটকেও অ্যাড করা যায়। তো এটাকে অ্যাড করার জন্য খুবই ইজি। প্রথম হচ্ছে এখানে লগইন রেখে আমরা অন্য কোনোটাই দরকার নেই, শুধু গুগল ভেরিফিকেশন কোড এই যে সার্চ কনসোল এখানে ক্লিক করলেও হবে, অথবা এখানে ক্লিক না করে আমরা এই কাজটাকে এভাবেও করতে পারি যে আমরা এদিক থেকে করতে চাইলে বা এদিক থেকে করতে চাইলে আমি শুধু যাব কোথায়, গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুল। গুগল আগে ছিল ওয়েবমাস্টার টুল, এখন এটাকে সার্চ কনসোল বলা হয়। তো আমি গুগল সার্চ কনসোলে গেলাম। ওই যে অলরেডি আমাদের এখানে কিন্তু একজন আছেন, ওই যে ভাইয়ের নাম কি, ওনার নাম সানোয়ার ভাই। ওনার কিন্তু কাজটা ওই যে একদিন ওনার ক্লায়েন্ট দিয়েছিল, আমরা এই কাজটাই কিন্তু করেছিলাম, আপনার মনে আছে? গুগল সার্চ জি জি কনসোল ভাইয়া। এটাই কিন্তু সেই জি ক্লাস আর সেই কাজটা। বাট এটা ওই যে আপনার ক্লায়েন্টের যেমন সাইটটা পুরোপুরি রেডি হওয়ার পরে করেছিল, আমাদের সাইটেরও কিন্তু আমরা এটা টোটালি রেডি হওয়ার পরে 2-4টা কন্টেন্ট পাবলিশের পরে এই কাজটা করব। বাট আমাদের এই মুহূর্তে সিকোয়েন্সে চলে এসেছে জন্য আমরা দেখে নিচ্ছি, কিন্তু এই কাজটা কিন্তু আমাদের সাইটের এই পর্যায়েই না, এটা কিন্তু আরো একটু পরে করতে হবে। সাইট জি পুরোপুরি রেডি করে অ্যাটলিস্ট প্রতিটা ক্যাটাগরিতে 1-2টা আর্টিকেল পাবলিশ করে দেন ওই যে আমরা যে ওই যে বন্ধ করে রেখেছিলাম রোবট ঢোকা আমাদের সাইটে, ডিসকারেজ করে রেখেছিলাম, ওটা উঠিয়ে দেওয়ার পরে দেন আমাদের এই কাজটা করতে হবে। সাইটের কাজ যখন সব শেষ, যখন কন্টেন্ট পাবলিশ করা হয়ে গেছে, মানে এরপরে আরো কিছু ক্লাস দেখবো, এরপরে আসলে আমাদের এই কাজটা করতে হবে। কিন্তু সিরিয়ালে চলে এসেছে জন্য আমি এখনই দেখাচ্ছি, পরে আবার এটাকে দেখাবো, সমস্যা নেই। ভাই আমি একটু জিজ্ঞাসা করা ছিল, জি বলেন। এই যে কিছু কিছু গিগ আছে যে গুগল ইন্ডেক্সিং এর যে গিগ গুলো আছে, হুম হুম যেগুলো আর কি ভাইয়াররা দেয়, যেগুলো আপনি বলতেছিলেন, তো একটা ভাইয়ারের ওয়েবসাইট যখন ওই কন্টেন্ট দিয়ে সবকিছু ক্লিয়ার হবে তখন ওই ইন্ডেক্সিং এর কাজ যেটা আপনি দেখাবেন ওই একইভাবে করতে হবে আর কি। জি জি একইভাবে করতে হবে। এটাকে ইন্ডেক্সিং ও বলতে পারে, এটাকে গুগল ওয়েবমাস্টার টুলও বলে, আবার গুগল সার্চ কনসোলও বলে। আগে নাম ছিল গুগল ওয়েবমাস্টার টুল, বর্তমানে এটার নাম গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য যে মেইল দিয়ে করবেন সেই মেইল কিন্তু লগইন রেখে করতে হবে। ওই যে সানোয়ার ভাইয়ের ক্লায়েন্টের সাইট একজনকে দিয়ে আগে করাইছিল, সে কি ভুল করছিল যে সে কিন্তু তার মেইল দিয়ে করে ফেলেছিল। এটা কেন হয়েছিল? কারণ সে মেবি ভুলে তার মেইলটা লগইন রেখে গিয়েই ওয়েবমাস্টার গুগল সার্চ কনসোলে গিয়েছে। বাট এই কাজটা করা যাবে না, কিন্তু যার মেইল দিয়ে আপনি করবেন তার মেইল দিয়ে এটাকেই আপনার লগইন রাখতে হবে এবং রেখে দেন এই যে গুগল সার্চ কনসোল লিখবেন। এই যে প্রথমেই চলে এসেছে, এখানে আমরা চলে গেলাম, যাওয়ার পরে এই যে স্টার্ট নাও। ভাইয়া সেই এরপর ক্ষেত্রে কি ভাইয়ার কি মেইল আমাদের তো না দিলে তো কাজ করতে পারবো না, মানে ওনার মেইল না দিলে? হ্যাঁ, বায়ার মাস্ট বি মেইল দিতে হবে, আদারওয়াইজ করতে পারবেন না। এছাড়া যেটা করতে হবে আপনার নিজেরটা দিয়ে করে দেন তাকে ওনার হিসেবে ওইখান থেকে আবার অ্যাড করে দিতে পারবেন। পরে সে আপনাকে এখান থেকে রিমুভ করে দিল বা আপনি রিমুভ নিয়ে নিলেন। বাট এইটা করাটা একটু ঝামেলা হবে, এটা না করে ডিরেক্ট তার মেইলটা দিলে তার মেইল লগইন করেই অ্যাড করে দিতে পারেন। অথবা যদি কেউ না দিতে চায় আপনারটা দিয়ে করেও তাকে পরে এক্সেসও দিয়ে দেওয়া যায়। জি জি, অনেক ভাইয়ার আছে বলে যে ইমেইলের পাসওয়ার্ড দিতে চায় না, একটু সমস্যা করে, অনেকে বোঝে না এই জন্য। হ্যাঁ, এই যে আপনি দুইটা ভাবেই করতে পারবেন, যেমন এই যে সানোয়ার ভাই যেটা করলো ওনার ক্লায়েন্ট ওনাকে মেইলে সবকিছু দিয়ে দিছিল। ওকে, তো এটা দুই রকমই হতে পারে। তো দেখেন এখানে প্রথম আসলাম, আমার কিন্তু আপনাদের ডিরেক্ট এরকম আসবে না, কারণ আমার অলরেডি একটা সাইটে যে অ্যাড করা আছে ব্লেন্ডার ফেয়ার নামক এই মেইল দিয়ে, যার কারণে এরকম আসলো। আপনাদের ডিরেক্ট আসবে, আপনাদের যদি এরকম অ্যাড করা থাকে এরকম আসবে, তখন এই যে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। আর যাদের কোনো সাইটই অ্যাড করা নেই আপনারা গেলেই ডিরেক্ট এই যে অ্যাড প্রপার্টি যে এরকম আসবে।
আর আমাদের যদি একটা সাইট অলরেডি কি করা থাকে, অ্যাড করা থাকে, এরকম আসবে, তখন এখান থেকে এই যে অ্যাড প্রপার্টি গিয়ে মানে আরেকটা সাইটকে আমরা এই মেইল দিয়েই করব, অ্যাড করব। ওকে, তো এখানে আসার পরে এই যে প্রথম যে স্টেপটা আছে এইটাতে না গিয়ে ডোমেইনে গেলে একটু ঝামেলা হবে। এখানে না গিয়ে আমরা ইউআরএল প্রিফিক্সে যাব। ইউআরএল প্রিফিক্সে যাওয়ার পরে কি করব, এই যে সাইটের জন্য করব, ধরেন সেই সাইটের আমি হচ্ছে এই যে হোম পেজের লিঙ্কটাকে কপি করব, কপি করে হোম পেজের লিঙ্ক শুধু কপি করে এই যে এখানে দিব, দিয়ে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা ফাইল দেখে, এটাকেও ডাউনলোড করলে হয়। এটার থেকে আরো ইজি হচ্ছে HTML ট্যাগে যাব আমরা। HTML ট্যাগে ক্লিক করব। HTML ট্যাগে ক্লিক করার পরে এই যে যে একটা ট্যাগ দিল এটাকে যে কপিতে ক্লিক করে এই যে এটাকে কিন্তু আমি কপি করে ফেলেছি। কপি করার পরে বলতেছে 1 নাম্বার কি করতে হবে, আমাকে এই জিনিসটা কপি করতে হবে and should go in the head section before first body section। মানে এটা কপি করে আমার সাইটের মধ্যে কোডে যেতে হবে, কোডে সেখান থেকে হেড সেকশনের মধ্যে যেটা বিফোর বডি সেকশন সেখানে গিয়ে কি করতে হবে, আমার বসিয়ে দিতে হবে হেড সেকশনের মধ্যে। এবং সেকেন্ডলি আমার কি করতে হবে, এখানে এসে ভেরিফাই ক্লিক করতে হবে। এটাকে কপি করে এখনই কিন্তু ভেরিফাই না, ভেরিফাই পরে। আর এই ভেরিফাই আমরা ক্লিক করব না, যদি এই ফাইল ডাউনলোড করে আপলোড করি তাহলে এখানে আমরা যেহেতু দ্বিতীয় HTML ট্যাগ অপশনে এসেছি, HTML ট্যাগটাকে কপি করে নিলাম এবং এই যে বলতেছে আমরা কোথায় যেতে হবে, কোথায় বসাতে হবে, এবং ওইখানে বসিয়ে সেভ দিয়ে এসে দেন ভেরিফাই ক্লিক মারবো। কারণ ওইখানে যদি খুঁজে না পাই তাহলে তো এখানে ভেরিফাই হবে না। তো দেখেন এটাকে আমরা কপি করেছি অলরেডি, এই যে কপি করে নিলাম। আমি একটু জেনে নিই ভাইয়া। জি বলেন। যে এইখানে তো এই যে দুইটা অপশন যেটা বললেন, একটা হচ্ছে যে কপি, যে কোডটা HTML কোডের ভিতরে যেটা আমরা কপি করে এই কোডটা বসাবো, আর উপরে যেটা দেখালেন তো ওই ফাইলটা ডাউনলোড করলে ওইটা আপলোড দিলেও হবে, জি মানে দুই এটা মাধ্যমেই। হ্যাঁ দুই মাধ্যমেই হবে। এখান থেকে ডাউনলোড করে যেটা করতে হবে, ওই যে আমাদের সি প্যানেলে গিয়েছিলাম না, সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে আচ্ছা পাবলিক HTML এ যেতে হবে। আচ্ছা, জি জি জি। আর ওই এখানে শুধু ওই নিচের ওই কোডটা শুধু HTML এর এই সনে ওইখানে বসে হ্যাঁ দিলে হেড হবে। সেকশনে বসাতে হবে, এই যে আমরা দেখাচ্ছি কোথায় বসাতে হবে। কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এখন আমাকে চলে যেতে হবে আমার সাইটের মধ্যে। সাইটে যে আমরা আগে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে যে কোনো সাইটের কোডিং এ ঢোকার জন্য আমাদের বলেছি থিম জনিত কাজের জন্য অ্যাপিয়ারেন্সে আসতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব কেউ আইডিয়া করতে পারেন? কোথায় যাব আমরা অ্যাপিয়ারেন্স থেকে? থিম এডিটর। থিম এডিটর। জি থিম এডিটরে যাব। থিম এডিটরে চলে যাব। থিম এডিটরে যাওয়ার পরে আমরা হেড সেকশনের মধ্যে চলে যাব। এই যে ডান পাশে আমাদের দেখতে হবে হেডার ডট পিএইচপি বা হেড সেকশন, থিম ফুটার, থিম হেডার। এই যে থিম হেডার। সো থিম হেডারে চলে যাব। জাস্ট কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এখানে এসে একদম ডান পাশে থিম হেডার বা হেডার ডট পিএইচপি। এরপরে আমাদের হেড সেকশন খুঁজে বের করতে হবে। এই যে প্রথমে 2-1 লাইন নিচে নামলে এই যে হেড, হেডে ক্লিক করলাম, হেড শেষ, এই যে বিফোর বডি সেকশন। তার মানে বিফোর বডি সেকশনের আগে হেড সেকশন আছে, এটা বোঝাইছে। এই হেড সেকশনের হয় প্রথম লাইন অথবা শেষ লাইন, মানে এইটার মাঝখানে রাখতে হবে। তো আমরা একদম শেষেই দিচ্ছি। এই যে হেড সেকশনের একদম উপরে এখানে এসে এই যে কন্ট্রোল ভি করে দিয়ে এই যে দেখেন গুগলের সেই ভেরিফিকেশন কোড, ওকে, এটা এখানে দিলাম। এখানে দিয়ে সবার আগে আমাদের কি করতে হবে, এখানে এসে সেভ করতে হবে। এই যে আপডেট ফাইলে ক্লিক করতে হবে। আপডেট ফাইলে ক্লিক করার পরে বাট আমার কিন্তু এটা এখন ডিসকারেজ করা আছে, 1000 ট্রাই করলেও নিতে পারবে না, কারণ রোবট ঢুকতেই পারবে না। কারণ সবার আগে ওইটাকে কিন্তু আমাদের করে দিয়ে আসতে হয়। বাট আমি তো এখন ম্যানুয়ালি করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে কোড দিলাম, আপলোড কি আপডেট ফাইল, এখানে ক্লিক করব, দেখবেন সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এই আপডেট হওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে। এসে কোন ভেরিফাই ক্লিক করব, উপরেরটায় নাকি নিচেরটায়? নিচেরটায়, কারণ আমরা এই ফর্মুলাতে গিয়েছি। সেই ভেরিফাই ক্লিক করে দিবেন, কাজ শেষ। ডানে যদি থাকে ডানে একটা ক্লিক মারবেন, আপনার হচ্ছে অলরেডি কি হয়ে যাবে। জাস্ট আমি রিমুভ প্রপার্টি করে দিচ্ছি, ওকে। সো দেখেন আমাদের কি এইভাবে আমরা এটা করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সাইটে যত পেজ টেজ এই সেই আছে সব ইন্ডেক্সিং এ হয়ে যাবে, এবং এক কথায় গুগল ওয়েবমাস্টার টুল বা সার্চ কনসোলে আপনার এটা অ্যাড হয়ে গেল। নেক্সট টাইমে এটা অ্যাড করে আসলে আমাদের লাভ কি? এটা অ্যাড করে লাভ হচ্ছে যে সাইটটা থাকবে সেই সাইটের উপর ক্লিক করবেন। এখানে যদি 100টা সাইটও থাকে, যেটা রিপোর্ট দেখতে চান সেটাকে ক্লিক করলে, যে এটা দেখতে চাই এটাকে ক্লিক করলাম,
এই যে আসলো, পারফরমেন্সে গেলাম, পারফরমেন্সে আসলে এই সাইটের কি অবস্থা, যদি এই সাইট নিয়ে তো আমরা ওইভাবে আর কাজ করি না, কারণ যেহেতু পার্সোনাল সাইট এগুলো স্টুডেন্টদের নিয়ে ওইভাবে করেছিলাম। তো এই যে পারফরমেন্সে আসলাম, এখান থেকে লাস্ট 3 মান্থস বা ওয়েব, এরপর এখান থেকে আমি ধরেন কান্ট্রি দিলাম যে আমি ইউএসএ তে কি অবস্থা সেটা দেখব, অ্যাপ্লাই। এরপর ইউএস এর এখান থেকে ধরেন আমি ডিভাইসে গেলাম যে মোবাইলে আমারটার কি অবস্থা, সাইটটা মোবাইলে ক্লিক করলাম। এই যে মোবাইলে যত কিওয়ার্ড আছে অন অ্যান এভারেজে আমার কত 25 করে আছে। এভারেজ পজিশনটাও দেখবো যে আমার এই যে কোন কিওয়ার্ডে কতটা ক্লিক পেয়েছি, ইমপ্রেশন কত হয়েছে, আবার এটার পজিশন কত নাম্বারে, এই কিওয়ার্ডগুলো এগুলো এক একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কত নাম্বার পজিশনে আছে এটা দেখার জন্য এভারেজ পজিশনে ক্লিক করব, আবার বাড়তেছে পজিশন। তো এই যে এটাতে আমি 2.8 মানে 2 নম্বরে আছি, এটা 4.9 মানে 4 নম্বরে আছি নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার মোবাইল থেকে সার্চ দিলে। এই যে কোনটাতে কত নাম্বার পজিশনে আছি সব দেখাচ্ছে আর কি, কত ইমপ্রেশন হচ্ছে, কত আমার সাইটে ভিজিটর ঢুকতেছে ওই টপিকসে। ওকে, তো এখানে যাবতীয় রিপোর্টগুলো এভাবে নেক্সট বাই নেক্সট এভাবে যেতে থাকলে চলে আসবে। বেসিক থেকে আপনি ডিভাইস যদি ডেস্কটপে দেন তাহলে ডেস্কটপে আপনার সাইটের কি অবস্থা সেই বিষয়গুলো ইন ডেপথে সবই এদিকে দেখাবে। তো পারফরমেন্সে গিয়ে আমরা এই কাজগুলো আমাদের সাইটের ডেটা দেখতে পারি যে আমরা কোন কিওয়ার্ডে কত নাম্বার পজিশনে আছি। কারণ আমাদের সাইটটা তখন কি হয়, কিওয়ার্ড রিসার্চ করি, এরপরে আর্টিকেল লিখে স্টার্ট করি, এরপর অনসাইট পার্ট 1 এর মাধ্যমে আমরা সাইটটা ডোমেইন হোস্টিং কেনার পরে রেডি করি, দেন আমরা আমাদের সাইটে কি করি, ওই যে কন্টেন্টগুলো আগে লিখেছিলাম এরপরে তো আমরা আপলোড করা শুরু করব এবং আমাদের থিমটাকেও কাস্টমাইজ করে সাইটটাকে সুন্দর করে সাজাবো। এরপর আর্টিকেল পাবলিশ করতে থাকবো, ব্যাকলিঙ্ক করতে থাকবো, আমাদের কিওয়ার্ডগুলো অলরেডি পজিশনে আসবে। শুরুর দিকে হয়তো অনেক দূরে দূরে আসবে, 50-60 নাম্বার, 40 নাম্বার, 20 নাম্বার, সেগুলোকে আমরা আবার ব্যাকলিঙ্ক অফ পেজ এসইও করে কন্টেন্টের জোরে এই যে সামনের দিকে 2-3 নাম্বার 1 নাম্বারে নিয়ে চলে আসবো। এছাড়া হচ্ছে আরো অনেক কিছু জিনিসপত্র আছে, আমরা কোথায় কোথায় আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক ট্যাকলিং করছি সেই জিনিসগুলো, যে কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করছি, টোটাল কতগুলো মোরে ক্লিক করলে অলরেডি অনেকগুলো চলে আসবে, যে 311 জায়গায় ব্যাকলিঙ্ক করা হয়েছে। ওকে, যে কোন কোন জায়গায় blenderguide.com বা এই সেই বিভিন্ন জায়গায়। তো যাই হোক, ওয়েবমাস্টার টুল বা সার্চ কনসোলের কাজ হচ্ছে আমাদের সাইটটাকে গুগলে অ্যাড করার পাশাপাশি আমাদের গুগলে আমাদের সাইটের পারফরমেন্স কেমন, কোন ডিভাইসে কেমন, সব রিপোর্ট গুলো জেনারেট করা। হ্যাঁ ভাইয়া, এখান থেকে ওই জিমেইলটা চেঞ্জ করার সিস্টেমটা একটু কাইন্ডলি দেখা যাবেন? আচ্ছা, জিমেইলটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে প্রথমত আমরা যেটা করব, আমাদের এদিকে আসার পরে দেখেন, আমরা এদিকে আসলাম, আসার পরে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এদিকে আসি, দাঁড়ান, মোবাইল ইউজেবিলিটি সাইট ম্যাপ, আমরা সেটিংসে যাই, সেটিংসের মধ্যে আছে এটা। ওকে, সেটিংসে ক্লিক করার পরে যে ওনারশিপ ভেরিফিকেশন, এরপরে আপনার চেঞ্জ অফ অ্যাড্রেস, ইন্ডেক্সিং, কাউলিং, দেন একটা মিনিট আমরা একটু দেখি, এখান থেকে কিছুদিন আগেও আমরা ক্লায়েন্টকে করে দিয়েছি, আমাদের সেটিংসে গিয়েই কাজ করতে হবে। আমরা কোথায় গেলাম, সেটিংস থেকে চেঞ্জ, ট্রাভেলিং, অ্যাবাউট, ইন্ডেক্সিং, ওপেন রিপোর্ট। আমাদের এদিকে আছে, দাঁড়ান, প্রপার্টি সেটিং, ওই যেখানে ওই যে এইচটিটিপি লেখা ওয়েবসাইট লিংক দিয়ে ওইখান থেকে কি জিমেইল চেঞ্জ করা? না দাঁড়ান, ইমেল চেঞ্জ না, এখানে আমরা চাইলে অন্য কাউকে অ্যাড করতে পারবো, ইমেল চেঞ্জ করা ওইটা সম্ভব না। ওইটা করতে গেলে তো আপনাকে এটা টোটালি এই যে প্রপার্টি রিমুভ করে আবার মেইল দিয়ে অ্যাড করতে হবে। এখানে যেটা করা পসিবল, যে আমরা এখন ধরেন আপনাকে আমার এই ওয়েবমাস্টার টুলের অ্যাক্সেস দিব, সেটা পসিবল, এবং দেওয়ার পরে আপনি চাইলে অ্যাডমিন করে দিয়ে আমি নিজেই আমার নিজেকে রিমুভ দিয়ে নিতে পারবো, বা আপনি রিমুভ করে দিতে পারবেন, এরকম করা যাবে। জি, ওই যে ফেসবুকে অ্যাড ম্যানেজার সিলেক্ট দেওয়ার মতো মনে হয়। দাঁড়ান আমি এটা দেখি, একটা মিনিট দাঁড়ান।
এটার একটু দেখে নিতে হবে। যাই হোক, এটা যেহেতু সচরাচর করা হয় না, অনেক কয়েকদিন আগে করছি, আবার ভিতরে গিয়ে ঘাটাঘাটি করতে হবে, সহজে দেখে নিই। আচ্ছা ঠিক আছে। যে কোনো প্রবলেমে পড়লে যেভাবে এসে আপনারা চলে যেতে পারেন। চুজ ইউর প্রপার্টি ইন সার্চ কনসোল, ক্লিক দ্য সেটিংস আইকন ইন দ্য নেভিগেশন প্যানেল, ওকে, বা প্যান, ক্লিক ইউজার অ্যান্ড পারমিশনস। ওকে, আমাদের দেখতে হবে ইউজার অ্যান্ড পারমিশন। ওকে, বুঝতে পারছি। এইটা মেবি আমার এই মেইল দিয়ে আমি ওনার না, যার কারণে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এইটাতে আমার এই মেইল দিয়ে আসলে ওনার না, এই জন্য আমি আসলে খুঁজে পাচ্ছি না এটা। আদারওয়াইজ কিন্তু এটা এখানে অপশন থাকবে যে আপনার ক্লিক ইউজার অ্যান্ড পারমিশন নামক একটা অপশন থাকবে। ইউজার অ্যান্ড পারমিশন থেকে দেন জাস্ট আমরা অ্যাড ইউজার একটা অপশন থাকবে। এটা আমার আসলে জি জি। অন্য একটা মেইল দিয়ে অ্যাড করা। ও ওকে, আচ্ছা আচ্ছা। আমাদের প্রথম হচ্ছে এখানে আসলেই একটা অপশন দেখতে পারবেন। প্রথমত এই যে সেটিংসে আমরা কিন্তু ঠিক জায়গাতে এসেছি, বাট ওই অপশনটা পাচ্ছি না। একটা অপশন থাকবে যেটার নাম থাকবে হচ্ছে এক্সাম্পল, এই যে ক্লিক ইউজার অ্যান্ড পারমিশন নামক একটা অপশন থাকবে আমাদের এখানে। ওকে, এটার নাম থাকবে হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন। কারণ এটা জি দিয়ে জি। তো আমি আরেকটা নিয়েছিলাম বাসার জন্য, অফিসিয়াল যে মেইলটা দিয়ে আমরা সবাই মিলিয়ে করেছিলাম, ওইটার সাথে এখানে আছে। কারণ এটা মূল অথর আর কি না আমার এই মেইলটা, এটা দিয়ে জাস্ট ওই যে দিলে, কারণ আমরা বিভিন্ন যেমন ইউজার সেট করে দিতে পারবো যে আপনি কি অ্যাডমিন নাকি ওনার নাকি কি করতে পারবেন, নাকি শুধু ডেটা অ্যানালাইজ করতে পারবেন। তো এটা শুধু ডেটা অ্যানালাইজ এইভাবে আছে। আদারওয়াইজ আমি এখানে গেলে এই টাইপের অপশন পেতাম, যেটার নাম থাকতো ইউজার অ্যান্ড, এই যে এখান থেকে বলি, যেটার নাম থাকতো ইউজার অ্যান্ড পারমিশন। আপনারা ইউজার অ্যান্ড পারমিশন নামক একটা অপশন পাবেন, দেন ক্লিক ইউজার অ্যান্ড পারমিশন, ওইখানে ক্লিক করলেই দেন আপনি হচ্ছে পারমিশন লেভেল, ওই যে ইউজার বা অ্যাডমিন বা যা যা দিতে চান সব কিছুই দিতে পারবেন। জাস্ট কিছুই না, এখানে আসবেন, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করলেই পেয়ে যাবেন। অথবা জি ভাইয়া, সমস্যা নেই, আমরা হচ্ছে এই হ্যাঁ সাইটটা আপনি নিয়ে পরবর্তীতে আমরা ম্যানুয়ালি নিজেরাও কাজ করব। আগে শিখে নেই, তখন আমরা এই জি জিনিসগুলো দিয়ে সবকিছু আপনাদের যে এক্সেস টেক্সেস দিব সবই করব। কারণ এটা নিয়ে আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ এতে তো আমাদের যে উল্টা পাল্টা পেজ টেস্ট গুলো আছে সব ইন্ডেক্স হয়ে যাবে। জি জি জি। ওকে, হ্যাঁ এই জন্য বলতেছিলাম, আমাদের যখন হ্যাঁ, ওটা ওই প্র্যাকটিক্যালি করাবেন যখন তখন ওইটা প্র্যাকটিক্যালি দেখাতে করব, হবে। জি তখন এটা আমি দেখাই দিব। জি ওকে, জি ভাই, আমাদের ওই আর একটু একটু শুনে নি, যেহেতু আমাদের ওই ক্লাসটা এখনো সামনে আছে। মূলত ওয়েবসাইটের ব্যাক লিঙ্কটা করে কি নিয়ে, মানে ওই কিওয়ার্ড আচ্ছা, নিয়ে নাকি আমি যে নিশ নিয়ে কাজ করতেছি ওইটা পেজের নিয়ে? লিংক দিয়ে, আপনার পেজের লিংক দিয়ে ব্যাকলিংক করতে হবে। ও পেজের আচ্ছা লিংক বা ওয়েবসাইটের ডোমেইন এগুলো দিয়ে, মানে আপনার সাইটে যে বিভিন্ন কিওয়ার্ড গুলো থাকে, এক্সাম্পল এক্সাম্পল এই যে ব্লেন্ডার ফেয়ার বা কোন একটা সাইট, এখন আমরা জি ব্যাকলিংক করার সময় আমাদের করতে হবে কোনটা, এক হচ্ছে হোম পেজ দিয়ে, পাশাপাশি আমরা হচ্ছে যে এদিকে আমাদের যে বিভিন্ন কিওয়ার্ড থাকে, যেমন কম্পারিজন, পার্সোনাল ব্লেন্ডার, সিঙ্গেল সাব ব্লেন্ডার, এগুলোর মধ্যে কোন একটা পেজে আসি, যেমন এক্সাম্পল নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, এই যে এটা যে একদম টপে আছে, কারণ কি এই যে এই পেজ নিয়ে আমরা কি করেছি, ব্যাকলিংক করেছি। মানে যে আর্টিকেলটা, এই যে আর এই আর্টিকেলটাতে একটা কিওয়ার্ড নিয়ে, জি তার মানে এই কিওয়ার্ডের জন্য যে পেজ সেই লিংক নিয়ে আমরা কাজ করি। তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টও আমাদের এভাবে ব্যাকলিংক কাজের জন্য তার ওয়েবসাইটে লিংক দিবে বা ইউআরএল দিবে। জি ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমত এই পোর্শন গুলো তো আমরা দেখলাম, এখন আমরা নেক্সট অপশন গুলোতে যাই। তো আমাদের যাই হোক, আপনারা হচ্ছে এটা অলরেডি বুঝতে পারলেন আশা করি, গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুলও আগে এটাকে বলা হতো। তো আমরা এখন নেক্সট অপশনে আমাদের সাইটে যাই। আর বাকিগুলো বিং টিং এগুলো আসলে কোনো দরকার নাই, শুধু যেহেতু ম্যাক্সিমাম ভিজিটর গুগল থেকে আসে, গুগলে অ্যাড করলেই এনাফ। এইখানে এই যে এখানে তো এই যে লেখা আছে গুগল সার্চ, গুগল ভেরিফিকেশন কোড, এখানে কি কোনো কোড দিতে হবে এইখানে যেটা করতে হবে এই আপনার, বক্সে? এইখানে না, এইখানে কিছুই করতে হবে না, এইখান থেকে অ্যাড করারও আরেকটা মেথড। আপনি যদি ওইভাবে যেতে না চান, আপনি শুধু আপনার একটা মেইল এদিকে লগ ইন করে রাখবেন, যে কোনো জিমেল,
মেইল করে রেখে আপনি জি এইখানে ক্লিক করার মাধ্যমেও আরো সহজে করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন গুগল সার্চ কনসোল, এই যে ভেরিফিকেশন কোডের এখানে সার্চ কনসোলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে মেইলটা লগ ইন করা আছে সেইটার এখান থেকে যে অটোমেটিক্যালি দেখেন এরকম আসলো আমার যে মেইলটা আর কি আছে। এখান থেকে এই যে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য অল্টারনেট মেথড অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়, যদি না থাকে তাহলে অল্টারনেট মেথডেই ক্লিক করতে হয়। এই যে অল্টারনেট মেথডে ক্লিক করব, এখান থেকে আমরা এই যে HTML ট্যাগে যাব। HTML ট্যাগে গিয়ে এই যে কোডটা পেলাম না, এই কোডটাকে কপি করতে হবে। এই কোডটাকে কপি করে এই যে আমাদের হেড সেকশনের মধ্যে বিফোর বডি সেকশনে বসাতে হবে। এইটা নিয়ে আমরা এখন আমাদের সাইটের মধ্যে ওইখানে গিয়ে বসাবো, অথবা যদি আমরা ইয়োস্টের মধ্যে বসাই সেখানে এইটা দিলেও হবে। এটা দিয়ে আমরা ইয়োস্টের মধ্যে দিয়ে সেভ করব, দেন ভেরিফিকেশনে ক্লিক করব, তাও হবে। মানে এই জিনিসটা অনেক ভাবে করা যায়। আপনি এভাবে করতে পারবেন, ওই যে ওইখান থেকে বললাম যে 2-3 ভাবে করতে পারবেন, তবে আমি যেভাবে দেখালাম ওইভাবেই করেন, যে কোনো একটা ভাবে করলেই এনাফ। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, মানে জি জি ভাই বুঝতে এই পারছি। গুগল ওয়েবমাস্টার টুল বা সার্চ কনসোলে অ্যাটলিস্ট 5-6 ভাবে আপনি আপনার সাইটকে অ্যাড করতে পারেন। আপনি যে কোনো ফর্মুলাতে করলেই এনাফ, বাট কাজ একই। বাট অবশ্যই একই জিনিস 2-3 ভাবে করতে যাবেন না, যে কোনো একটা ভাবে। ওকে, মানে ইয়োস্টের কাজগুলো সহজ করে দেওয়া, এই জন্য ইয়োস্টের এখানে আসে। বাট এটা না করে ডিরেক্ট ওভাবে সার্চ করেও করতে পারেন, যেটা যেভাবে দরকার। তো আমরা যাই হোক এখান থেকেও এভাবে করে কাজ করতে পারি। আচ্ছা আমরা কেটে দেই এখান থেকে। ওকে, তো আমরা ওয়েবমাস্টার টুলের কাজ বা সার্চ কনসোলের কাজ অলরেডি করলাম। এটার নাম আগে ছিল ওয়েবমাস্টার। এরপরে এখানে কোনো কাজ করলে সেভ চেঞ্জেস করব, এখান থেকে না করলে তো কিছু নাই। এখানে আসলাম বাট কাজ করলাম অন্যভাবে। এরপরে আমরা জেনারেলের পরে চলে যাব সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সে এসে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথম যে জেনারেলের কাজ, এটা আসলে ওভাবে না করলেও চলে, তারপরেও করতে পারি। এটার নাম হচ্ছে টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটর জিনিসটা কি, চলেন আমরা একটু দেখি। জাস্ট কপি মেকারে গেলাম, এই যে উপরে কার্জন নিলে দেখেন কি করতেছে, যে জাস্ট কপি মেকার, দেন একটা হাইপেনের মতো ওই যে ড্যাশের মতো টান, এরপরে মানে এটাকে বলা হয় টাইটেল সেপারেটর। মানে ওই যে আমরা সাইটটা তৈরি করার সময় যে সাইটের নেম দেই আর সাইটের ট্যাগলাইন দেই, এই দুটা জিনিসকে সে কি করে রাখে, সেপারেট করে রাখে। তো এই যে সেপারেটরটা আছে মাঝখানে, ওই সেপারেটরটাকে আমরা এভাবেও দিতে পারি আর অন্যভাবেও দিতে পারি। সব থেকে ভালো হয় আমরা আগে এইখান থেকে আমাদের এটাকে দেখি, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমরা কার্জন নিলাম, দেখেন আমাদেরটাও ওই যে ওইভাবে একটা টান, ডিফল্ট ভাবে এটাই থাকে। এই যে ডিফল্ট ভাবে এটা সিলেক্ট আছে, আমরা যদি এইটাকে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করি তাহলে দেখেন অন্যরকম হয়ে যাবে এখন। ওকে, এই যে এখানে এখন পর্যন্ত কিন্তু এই যে ওই টান আছে। আমরা যেহেতু চেঞ্জ করেছি, এখন একটু রিলোড দেই, চলেন। রিলোড দিলেই দেখেন এখন কি হয়ে গেল, ওই যে দেখছেন যে উইকি বাংলার পরে একটা লম্বা একটা দাড়ির মতো টান। তো এইখানে আসলে ওভাবে কোনো কাজ না। টাইটেল সেপারেটর আপনি যে কোনো একটা ফর্মুলায় নিতেই পারেন, অনেকেই আবার দেখা যায় অন্যভাবেও নেয়। তো এই দুইটায় প্রথমটা আর এইটা, এই দুইটাই বেশি চলে সব থেকে। আর এদিকে সাইটের টাইটেলটা এমনিতেই সাইটের যে মূল নাম বা সাইটের স্লোগান, এটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো প্রথম আমরা কাজটা করে ফেললাম। এরপর কন্টেন্ট টাইপে যেতে হবে। কন্টেন্ট টাইপের যে কাজ, কন্টেন্ট টাইপ বলতে এখানে আসলে আমাদের ওভাবে কোনো কাজই নাই, বাট বিষয়টা আমরা একটু বুঝি যে কি। কন্টেন্ট টাইপ বলতে আমরা যে পোস্ট করব সেই পোস্টটা বলা হচ্ছে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট। যে আমরা যে পোস্টগুলো করব সেগুলো কি ইন্ডেক্সিং এ যাবে নাকি যাবে না। তো বলেন তো যে আমাদের পোস্ট কি গুগল ইন্ডেক্সিং এ বা সার্চ রেজাল্টে যাওয়া উচিত নাকি উচিত না? উচিত। জি অবশ্যই উচিত, কারণ আমরা তো আমাদের পোস্টগুলোকে গুগলের র্যাঙ্কিং এ নেওয়ার জন্যই কাজ করতেছি। সো ইন্ডেক্সিং এ না গেলে তো আর সারা জীবনেও এটা র্যাঙ্কিং এ যাবে না, কারণ ইন্ডেক্সিং এ যাওয়ার কারণেই যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগলের ইন্ডেক্সিং এ যে সাইটগুলো থাকে বা তার লিস্টে যে পেজগুলো থাকে সেখান থেকেই কিন্তু বেটার পেজগুলোকে ওই যে 1 2 3 নাম্বার এভাবে সিরিয়াল দেয়। তো আমাদের পোস্ট একটা সাইটের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে সো সেই পোস্টের বিষয়গুলো বলতেছে পেজের জিনিস। তো এখানে যা আছে সেম এরকমই থাকবে।
কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। মিডিয়াও যেটা আছে সেটাই থাকবে এখানে, বাট বলা হচ্ছে যে রিডাইরেক্ট করা, এটা ইয়েস আছে ইয়েসই থাকবে। রিডাইরেক্ট কেন? কারণ কেউ যদি এখন গুগল ইমেজে যায়, ধরেন গুগল ইমেজ বা কোথাও গিয়ে এক্সাম্পল সার্চ দিল, ধরেন নিনজা ভার্সেস অস্টার, দিলে ধরেন এই যে এই একটি ইমেজ দেখলো, তো ইমেজে ক্লিক করলে ইমেজ কি আলাদা লিংকে ওপেন হবে নাকি আমার সাইটে রিডাইরেক্ট করে তাকে নিয়ে যাবে? এইটা এই যে দেখেন রিডাইরেক্ট করে আমার সাইটে নিয়ে চলে গেল। সো এই জন্য আমরা সবসময় এভাবে করে দিব যে আলটিমেট যেন গুগল এতে কপিরাইট ইমেজ না ধরে, কারণ ইমেজটাকে যেন আলটিমেট রিলোড করে নিয়ে তাকে আমার পেজে নিয়ে চলে যায়। সো এই জন্য আমরা এখান থেকে কি করব, এটাকে এই যে ডিফল্ট ভাবে ইয়েস দেয়াই থাকে রিডাইরেক্টকে, সো এটাই দেয়া থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই। এখন আসি আমরা ট্যাক্সোনমি জিনিসটা আসলে বুঝবেন যে খারাপ, হ্যাঁ এখানে আমাদের কাজ করতে হবে। ট্যাক্সোনমির মধ্যে প্রথম যে জিনিসগুলো আছে এর মধ্যে যেমন আছে হচ্ছে শো ক্যাটাগরি ইন সার্চ রেজাল্ট। তো আমরা ক্যাটাগরিগুলোকে সার্চ রেজাল্টে দেখাতে চাই নাকি চাই না, মানে ইন্ডেক্সিং এ নিতে চাই নাকি চাই না। তো আমাদের সব থেকে ভালো হচ্ছে, অনেকেই আসলে ক্যাটাগরিগুলোকে ইন্ডেক্সিং এ দেখায়, বাট আমি পার্সোনালি এটাকে ইন্ডেক্সিং এ দেখাই না, এটাকে নো করে দেই। এতে কিছুটা ভালো আছে, খুব বেশি ভালো না, বাট কিছুটা ভালো দিক আছে। কি দিক? ইন্টারনাল ডুপ্লিকেট কন্টেন্টের হাত থেকে একটু রক্ষা পাবেন। কারণ আমরা যখন ক্যাটাগরি তৈরি করব, ওকে, কারণ আমরা যখন জাস্ট ক্যাটাগরি তৈরি করব তখন হচ্ছে যে বিষয়টা হবে, আমাদের যেমন এক্সাম্পল যদি এখানে আমরা একটা ক্যাটাগরি বলি যে ধরেন এক্সাম্পল রেসিপি, আমরা ধরেন আমাদের সাইটের কোন একটা সাইটে আমি ঢুকলাম, তো রেসিপির মধ্যে অনেক কন্টেন্টই থাকতে পারে, বা ধরেন আমাদের এটাতে এক্সাম্পল আমরা কম্পারিজন ক্যাটাগরিতেই গেলাম, কম্পারিজনে ক্লিক করলাম, দেখেন ব্লেন্ডার ফেয়ার স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ কম্পারিজন। তো এটার মধ্যে আমার অনেক কয়েকটা ধরেন পোস্ট রইল। তো এই যে পোস্টের টাইটেল, এক একটা পোস্টের টাইটেল কিন্তু এক এক রকম, কিছুটা অপশন আছে, এটা কিন্তু অন্য ইউআরএল। আবার এইখানে যদি আমি যাই, এটা কিন্তু গুগল দেখবে যে কি ব্যাপার, এই ইউআরএলেও ভিন্ন ইউআরএলেও সেম টাইপের কিছু কথা বা কন্টেন্ট আছে, আবার এই ইউআরএলেও কিন্তু ওই যে প্রথম যে এক লাইন বা হেডিং এটা আছে। তার মানে অনেক সময় গুগল কনফিউজ হয়ে যায়, তাহলে আমি কোনটাকে প্রায়োরিটি দিব, এবং এই জন্য এটাকে ইন্টারনাল ডুপ্লিকেট বলা হয়। তো আমরা যেটা করব যে আমরা তো আর এই পেজটাকে তো আর র্যাঙ্কিং এ নেই না, এটা শুধু মানুষজন এসে ক্লিক করে সার্চ করে দেখার জন্য, এছাড়া কিছু না। মূলত আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কন্টেন্টের যে পোস্টের পেজটা, সেটাই যে অপটিমাইজ করে যেটাকে আমরা দিব। তো এই জন্য এইটাকে আমরা ডিসকারেজ করে রাখি ক্যাটাগরির পেজটাকে, যে এটা গুগলে ইন্ডেক্সিং এ যাওয়ার দরকার নাই, ইন্ডেক্সিং এ শুধু আমার এই পোস্টটা গেলেই এনাফ। সো আমরা এই জন্য এই ক্যাটাগরিটাকে কি করে রাখি, এই পোস্টটাকে ডিসকারেজ করে দিয়ে রাখি, যে গুগল যেন ইন্ডেক্সিং এ না নেয়। তো এখানে আমাদের যেটার মধ্যে এসেছিলাম ট্যাক্সোনমি, এই জন্য ক্যাটাগরিটাকে আপনারা নো ইন্ডেক্স করে দিতে পারেন, মানে শো সার্চ রেজাল্ট এটা ইয়েস করা থাকে, এটা আমরা কি নো করে দিতে পারি। সেম ভাবে ট্যাগও মাস্ট বি, এটাকে নো করে দিবেন। ট্যাগ জিনিসটাও ভালো না, ফরম্যাট এগুলোকে আমরা ডিসেবল করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। কেন করলাম? কারণ ক্যাটাগরির মধ্যে, একই ক্যাটাগরির মধ্যে তো অনেক আর্টিকেল পোস্ট করা থাকে, বাট ক্যাটাগরির লিঙ্ক কিন্তু একটা হয়, আর ওই ইন্ডিভিজুয়াল এক একটা পোস্টে গেলে সেগুলোর লিঙ্ক কিন্তু আবার আলাদা। তো গুগল অনেক সময় ভাবে যে কি ব্যাপার, এটা তো একই কিছুটা কন্টেন্টের মিল আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো ভিন্ন ভিন্ন ইউআরএল এ, তো ডুপ্লিকেট কন্টেন্ট ভাবতে পারে। যার কারণে আমরা তো আর ক্যাটাগরিকে তো আর আমরা র্যাঙ্কিং এ নেই না, যার কারণে ক্যাটাগরিগুলোকে আমাদের ক্যাটাগরির পেজগুলোকে ডিসকারেজ করে দিয়ে রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মানে সহজ ভাষায় ক্যাটাগরিকে কিন্তু আমরা র্যাঙ্কিং এ নিচ্ছি না, আমরা নিচ্ছি পোস্ট পেজকে, বাট ক্যাটাগরির মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো এসে থাকতেছে, তো আর মানুষ না যে বুঝবে যে ওই একই জিনিসগুলো একই ক্যাটাগরির মধ্যে, সে দেখবে যে কি ব্যাপার। কারণ গুগলে কিন্তু একটা মাঝখানে হাইপেন হয়ে যাওয়া মানেই ভিন্ন ডোমেইন। আপনি ধরেন নিলেন হচ্ছে rakibul islam.com,
আমি rakibul-islam.com পেলাম না, রাকিবুল আর ইসলামের মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিলাম, ওই যে হাইপেন যেটাকে আমরা বলি, এতে কিন্তু ভিন্ন, গুগলের কাছে এটা ভিন্ন ডোমেন, সো আমাকে আবার অ্যাভেলেবেল দিবে, কারণ গুগল কিন্তু এভাবেই সবগুলোকে আইডেন্টিফাই করে। যার কারণে আমরা কি করে দিব, এই যে ক্যাটাগরিটাকে আমরা এই সমস্ত আমাদের ব্লগ সাইট, অ্যাডসেন্সের সাইটের জন্য ডিসকারেজ করে দিব। আবার বিশেষ করে যারা ক্যাটাগরি বেস র্যাঙ্কিং এ নেয়, যেমন ই কমার্স সাইটগুলোর প্রোডাক্ট এগুলোতে অবশ্য ক্যাটাগরিকে আপনার ইয়ে করার দরকার নাই। ওকে, সো ট্যাক্সোনমি আর্কাইভসেও সেম। আর্কাইভ জিনিসটা হচ্ছে অনেক সময় যদি একটা সাইটে অনেক অথর থাকে, মানে সেই অথর বিভিন্ন যে আর্টিকেল পাবলিশ করে, এক একজন অথরের যে ইউআরএল জেনারেট হয় সেটার আন্ডারে আবার অনেকগুলো পোস্ট থাকে, সে কতগুলো পোস্ট করেছে, সেজন্য এক কথায় অথর আর্কাইভস এর মধ্যে এসেও আমরা এই যে অথরটাকেও আমরা গুগলে ইন্ডেক্সিং এ দেখাতে চাই না, তো যার কারণে এটাকে আমরা নো করে দিব, যে একজন অথর কতগুলো ইয়ে পাবলিশ করে। সো এই জন্য ট্যাক্সোনমি আর আর্কাইভসে এসে আমরা নো ইন্ডেক্স করে দিলেই আমাদের হয়ে যাবে, বা একবার ডিসেবল করে দিয়ে এই জিনিসগুলোকে আমরা সেভ করে দিব। আর এরপরে যে ব্রেড কামস এর অপশন আছে, ব্রেড কাম ডিসেবল আছে, এটা ডিসেবলই থাক। ব্রেড কাম জিনিসটা কি, ব্রেড কাম জিনিসও কিন্তু ই কমার্স সাইটের দরকার হয়, আমাদের সাইটের দরকার নাই। ব্রেড কাম জিনিসটাকে আমি একটু দেখেন, এখানে আগে ডিসেবল আছে ডিফল্ট ভাবে, এনাবল করে আমরা দেখাতে পারি, অথবা ডিসেবলই থাক। ব্রেড কাম জিনিসটাকে আমি একটু দেখাই, একটু সার্চ দেই, আমি এখানে লিখি ওয়েবসাইট ব্রেড কাম, তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইটের ব্রেড কাম জিনিসটা কি। এবং এটা মূলত ই কমার্স সাইটে দরকার হয়, আমাদের ব্লগ সাইট, অ্যাফিলিয়েট সাইটে দরকার হয় না। এই যে ই কমার্স সাইটে একজন মানুষ একটা জিনিস কিনতে গেলে দেখবেন যে এরকম দেখায়, যে আপনি খুঁজতে খুঁজতে একটা ক্যামেরার লেন্সে চলে গেছেন, আপনাকে দেখাবে হোম থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে লেন্স, এরপরে এভাবে। তো এই যে একটার পর একটা যে হোম থেকে দেখেন সার্ভিস সাইট, এরপরে কি কি বিষয় এরকম যেমন দেখায়, এই যে ক্যামেরা, যেমন এই যে অ্যামাজনে গেলে দেখবেন দেখায় যে বেস্ট বাই ক্যামেরা অ্যান্ড ক্যামেরাস বা ডিজিটাল ক্যামেরা অ্যাক্সেসরিজ, এরপর ক্যামেরা লেন্স, এরপর ডিএসএলআর লেন্স, এরপর আরেকটা, এরপরে আবার আরেকটা ধরুন প্রোডাক্ট, এরকম যে স্টেপ বাই স্টেপ ক্যাটাগরি দেখায়, এটাকে ব্রেড কাম বলা হয়, এই যে এই সিস্টেমটাকে। তো আমাদের সাইটে কিন্তু ওভাবে কোনো কন্টেন্টে গেলে দেখাচ্ছে না, কারণ এখানে ব্রেড কাম নাই। বাট আপনি যদি আমরা এদিক থেকে যদি কোনো ফোন টোন দেখতে যাই, এই যে দেখেন মোবাইল ফোন স্যামসাং, এরপর স্যামসাং গ্যালাক্সি M21, এই যে এটা হচ্ছে ব্রেড কাম। বাট যদি আমরা জাস্ট কপি মেকার এই সেই এগুলোতে যাই, এখানে যে কন্টেন্টে যাই না কেন দেখবেন যে উপরে ব্রেড কাম নাই। বাট ব্রেড কাম দিলে এটাও কিন্তু এরকম হইতো যে কোনটা থেকে কোনটা, কোনটার পরে কোনটাতে আসছে, এটা আসতো। যাই হোক, এই টাইপের সাইটে আমাদের ব্রেড কামের কোনো দরকার হয় না, আমরা ব্রেড কাম ডিসেবল করা আছে, ডিসেবল করাই থাকবে। আর এসএস এটারও টোটালি কোনো দরকার নেই। ওকে, এরপরে আমরা এরপর কি সার্চ অ্যাপিয়ারেন্সের পরে আমরা চলে গেলাম সোশ্যাল। সোশ্যালে আসলে আমাদের এখানে যেটা করতে পারি, বিভিন্ন আমাদের যদি এই ওয়েবসাইটের জন্য কোনো সোশ্যাল মিডিয়ার পেজ টেজ থাকে, সেগুলোকে এখানে আর কি অ্যাড করে দিতে হয়। যেমন দেখবেন যে ফেসবুকের পেজ টেজ তো ইজিলি দেওয়া যায়, যেমন বিশেষ করে পিন্টারেস্টে আমরা যখন করব, দেখবেন যে পিন্টারেস্টে শুধু ওইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেই হবে না, সেখান থেকে আবার কি করতে হবে, যে ভেরিফাই করতে হবে এটা আসলেই আপনার সাইট। তখন ওরা একটা কোড দিবে, সেই কোডটা নিয়ে আপনাকে পিন্টারেস্টের এই যে এখানে এসে এক্সাম্পল ওই কোডটা, এই যে পিন্টারেস্ট কনফার্মেশন কোডটা বসিয়ে দিয়ে আবার সেভ করতে হয়। এই জন্য এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে চাইলে আমরা অ্যাড করতে পারবো। এরপর আমরা টুলসে আসি। টুলসে আমাদের এখানে ওভাবে আসলে খুব কাজ নাই, শুধু একটাই কাজ, সেটা হচ্ছে robot.txt, এই যে ফাইল এডিটরে আসতে হয়। আর প্রিমিয়াম তো ওদের এই যে ইয়োস্ট এসইওটা প্রিমিয়াম নিতে পারবে, শুধু টুলসে কাজ আছে। টুলসে এসে আমরা ফাইল এডিটরে ক্লিক করব। এটা অলরেডি দেখেন আমার এখানে ক্রিয়েট করাই, ডিফল্ট ভাবেই ক্রিয়েট করে দিয়েছে ওরা। এটার নাম হচ্ছে কি ইউজার এজেন্ট ডিজালো, এরপরে অ্যালো, মানে এটা হচ্ছে এক কথায় robot.txt ফাইল। প্রথমে আসলে আপনাদের ক্রিয়েট করা থাকবে না, এটা নিয়ে এর আগেও ক্লাস নিয়েছি জন্য এখানে আছে।
আপনাদের টুলসে আসলে এই যে এরকম একটা বাটন থাকবে যে ক্রিয়েট ইউর robot.txt ফাইল, ওটার উপর ক্লিক করার সাথে সাথেই এরকম একটা বক্স হয়ে অলরেডি robot.txt ফাইলের যেটা এটা এই যে তৈরি হয়ে যাবে। এটা ওয়ার্ডপ্রেসে তো ইজিলি, অন্য সাইটে হলে এই যে কোডটা ম্যানুয়ালি লিখতে হবে বা এখান থেকে সেভ করে এই যে নোটপ্যাডে সেভ করে এবং নোটপ্যাডে এভাবে কোডটাকে রেখে, এটা কমন মানে যেন রোবট এসে এই যে আমার এই সমস্ত জায়গায় ঢুকতে না পারে বা আমার হচ্ছে ডিসেলও করা থাকবে, ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে ঢুকতে না পারে, এটাকে যেন আবার ইন্ডেক্সিং এ নিতে না পারে। ওকে, দেখবেন এই জন্য কখনোই কিন্তু ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে এটা কিন্তু ইন্ডেক্সিং এ নিতে পারে না, কারণ কি এটা ডিফল্ট ভাবেই এই যে প্রোটেকশন দেয়া থাকে ডিসঅ্যালো করা, বাট অন্য সব জায়গায় সে ইন্ডেক্সিং এ নিতে পারবে, যার কারণে ইন্ডেক্স নেয় এগুলো। তো এই জিনিসটাকে আবার এখান থেকে এই যে robot.txt বা robots.txt নামক ফাইল দিয়ে সেভ করতে হয়। robots.txt এই নাম দিয়ে সেভ করে তখন এই যে ফাইলটা আমরা যেটা তৈরি করলাম, এটা তো সাইট ম্যাপ ছিল আগের, সাইট ম্যাপটাকে আমি ডিলিট করে দেই। এটার মতো robot.txt দেখেন এই যে আমাদের এখানে আছে, এই জিনিসটাকেও আমাদের কি করতে হয়, ওই যে সি প্যানেলের কথা বললাম পাবলিক HTML, সো ফাইল থেকে পাবলিক HTML এ এসে এখানে আমাদের আগেরটার মতোই কি করতে হয়, এই যে আপলোডের জায়গা থেকে আপলোড করে দিতে হবে, এই যে আপলোডের এখান থেকে জাস্ট আপলোড করে সেভ করে দিতে হয়। আর ওয়ার্ডপ্রেস সাইটে তো আমাদের এটাও কিন্তু দরকার নেই, এক্সাম্পল সাইট ম্যাপও যেভাবে দরকার ছিল না এটারও দরকার নেই, শুধু আমরা ক্লিক করে ক্রিয়েট করে দিব, কাজ শেষ। বাট ওইটা PHP বা অন্যান্য ম্যানুয়ালি কোড করে তৈরি করা সাইট। প্রিমিয়াম বলতে তো ইয়োস্ট এসইও প্রিমিয়াম করতে বলবে, এটার কোনো দরকার নেই। তো আজকের আমাদের অনসাইট পার্ট 2 এর ক্লাস আসলে এতটুকুই। নেক্সট ডেতে মানে সামনে শনিবারে তো আমাদের আবার ক্লাস আছে, শনিবারে গিয়ে আমরা থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করব। মানে আমাদের এই সাইটটার থিম কাস্টমাইজ করে কিভাবে লোগো টোগো দিয়ে সাইটের যা যা ক্যাটাগরি ওই যে আমরা ক্রিয়েট করেছি করব, সেগুলো দিয়ে কিভাবে একটা সুন্দর সাইটে রূপান্তর করতে হয়, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসটাতে দেখবো। আর আজকের ক্লাসে আজকে আমাদের এই পর্যন্তই, যে কাজগুলো করলাম সবই সাইটের ভিতরে, বাহিরের কিছু নাই, সো যার কারণে ওভাবে আউটপুট বাইরে দেখা যাচ্ছে না। ওকে, সো আপনারা হচ্ছে অনসাইট পার্ট 2 তে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, কারণ আমরা এটাকে সলভ করে দিয়ে মোটামুটি শেষ করবো। আর ভিডিওটাকেও আমি সেভ করে গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এক কথা অনসাইট পার্ট 2 তে আমরা কাজই করেছি শুধুমাত্র ইয়োস্ট এসইও যে প্লাগইনসটা আছে সেটা দিয়ে। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব শনিবারের দিন, সেটা হচ্ছে থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করবে, এবং ওই ক্লাসটা একটু মোটামুটি বড় হবে, কারণ আজকে ওটা শুরু করলে আবার অনেক ইয়ে হয়ে যাবে, তো যার কারণে ওটার দিকে থিম কাস্টমাইজেশনের দিকে যাচ্ছি না আজকে এই পর্যন্তই। এবং আমি লোগো টোগো গুলো রেডি করে নিই যেন সেই লোগো টোগো গুলো আমরা ওইভাবে আপ করতে পারি। জি ভাই, আমাদের ক্লাসটা সেভ করা কি হয়ে গেছে? মানে না, এটা আমি এখন সেভ করে দিচ্ছি, সেভ করে আপলোড করে দিব। জি জি, সেভ করা হয়ে গেলে আমার এই যে একটা এই